4 দিন আগে একজন সন্ন্যাসী তার এক শিষ্যকে নিয়ে আমাদের এখানে আসেন। বাঘের ঘরে ঘুঘের বাসা? আপনার খেল খতম। দ্য স্টোরি ক্রিপ্টে আজ আপনারা শুনবেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের কলমে যোগু মামা সিরিজের গল্প বিষাক্ত রাতের তৃতীয় এবং অন্তিম পর্ব। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের জন্ম 30শে অক্টোবর 1958 সালে কলকাতায়। এই গল্পের প্রথম 2 পর্ব আপনারা আমাদের চ্যানেলে আগেই শুনেছেন। শুরু হচ্ছে বিষাক্ত রাতের তৃতীয় এবং অন্তিম পর্ব। জনশূন্য পথ, মাঝে মাঝে সোডিয়াম ভেপারের হলুদ আলো বিছিয়ে আছে। শ্যামলী বাজার থেকে কর্নেল চৌমোহনী পৌঁছতে লাগলো মাত্র 5 মিনিট। গাড়িতে উঠে যোগুমা আমাকে প্রশ্ন করেছিলাম, তুমি লুঠের মাল বললে কেন? হ্যাঁ, লুঠের মালই তো। আলফার দলবল নিয়ে অখিল লুটপাট করে নিয়ে আসতো, তারপর বন্ধুর জিম্মায় রাখতো। রয়্যাল কালেকশনের মানে এখনো বুঝিসনি? সিলেট, মণিপুর, চট্টগ্রাম এইসব এলাকায় এককালে ছোট বড় রাজ ফ্যামিলি ছিল, তাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া সোনাদানা ছিল। অখিল খুঁজে খুঁজে তাদের লোকেট করে ডাকাতি করত। এসব অর্নামেন্টের অ্যান্টিক ভ্যালু কোটি কোটি টাকা, বিদেশে আবার লাখ লাখ ডলার পাউন্ডে বিক্রি হয়। অত বড় উগ্রপন্থী সংগঠন চালাতে গেলে খরচ আছে না? লক্ষ্য করে দেখ, এই হেরম্ব অর্থাৎ আসাম থেকে সবচেয়ে বেশি মাল পাওয়া গেছে। আলফার ঘাঁটি আসাম। কিন্তু সংখ্যার অর্থ কি? ওজন হতে পারে বা অর্নামেন্টের সংখ্যাও হতে পারে, ঠিক ক্লিয়ার নয়। প্যালেস কম্পাউন্ডের পাশেই প্রাচীন অট্টালিকা, অর্ধচন্দ্রাকৃতি খিলান, শীর্ষে গম্বুজ, পোর্টিকো। আলো জ্বলছে না। আমাদের গাড়ি দুটো এসে থামল। লক্ষ্য করলাম রাস্তার দুধারের আলো ছায়ায় কিছু সশস্ত্র পুলিশ দাঁড়িয়ে। চম্পকবাবু, 2 জন পুলিশ অফিসার এবং আমরা এসে দাঁড়িয়েছি প্রধান ফটকের সামনে। কে আসো? গেট খোলো। পুলিশরা লোহার গেট ঝনঝন করে ঝাঁকাচ্ছে। অন্ধকার ফুঁড়ে 2 জন সিকিউরিটি চোখ কচলাতে কচলাতে বেরিয়ে গেল। রাজাবাবু নাই স্যার। আগে গেট খোলো। গেট খুলে দিল। চম্পকবাবু বললেন, আর কে আছে? রাজার সেক্রেটারি, কি যেন নাম? স্যার, নৃসিংহ প্রসাদ চক্রবর্তী। হ্যাঁ, সে কোথায়? এখানেই থাকে তো, ডাকো তাকে। আমরা দরদালানে। এক এক করে আলো জ্বলে উঠছে। সদ্য কাঁচা ঘুম ভেঙে উঠেছেন। কাঁচা পাকা চুল, মাঝবয়সী, গেঞ্জির ওপর জামা চাপিয়ে হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে নেমে আসছেন। নৃসিংহবাবুর চোখে মুখে আতঙ্ক। নমস্কার স্যার। কি হয়েছে স্যার? এত রাতে? ভেতরে চলুন। আসুন স্যার। দোতলায় উঠতে উঠতে চম্পকবাবু বললেন, আপনার রাজা কোথায়? নেই স্যার, 5টায় হঠাৎ বললেন বেরোচ্ছি, শিলং যাব। তারপর গাড়ি নিয়ে বোধহয় এয়ারপোর্টের দিকে চলে গেলেন। 5টায়? আমি যে 5:30টায় ফোন করলাম, নিশ্চয়ই আপনি ফোন ধরেছিলেন। বললেন যে রাজাবাবু ঘুমাচ্ছেন। বলেছি স্যার, আমি স্যার মাইনে করা কর্মচারী, উনি তেমনটাই বলতে বলেছিলেন। কি করব স্যার, রাতের বেলায় শঙ্করশুভ্রবাবু ফোন করেছিলেন, তাকেও স্যার এক কথা বলেছি। এর জন্য এক্ষুনি আপনাকে অ্যারেস্ট করতে পারি, জানেন? এক পুলিশ অফিসার ধমকে উঠলেন। আরেকজন মোবাইলে কারোর সঙ্গে কথা বলছিলেন। ফোন ছেড়ে চম্পকবাবুকে বললেন, এটা মিথ্যা কথা স্যার। 5টায় এখান থেকে বেরোলে শিলং যাওয়া যায় না। এইমাত্র জানলাম আগরতলা গুয়াহাটি লাস্ট ফ্লাইট ছেড়েছে 5:15। ওকে যা বলতে বলেছে তাই বলেছে। নৃসিংহবাবু, এয়ারপোর্ট থেকে আপনাদের গাড়ি ব্যাক করেনি? না স্যার, রাজাবাবু বললেন গাড়ির ড্রাইভারের জিম্মায় থাকবে কয়দিন। ড্রাইভারের মোবাইল নেই? আমার কাছে নম্বর নেই স্যার। নতুন ড্রাইভার, পরশু জয়েন করেছে, আমি চিনি না। পুরনো ড্রাইভার 1 সপ্তাহ ছুটিতে করিমগঞ্জ গেছে। এই লোকটা কারুর চিঠি নিয়ে এসেছিল, বাবু রেখে দিল। আমরা এখন রাজবাড়ির ড্রয়িং রুমে। মেহগানি কাঠের আসবাব, প্রাচীন আমলের সোফা কাউচ, ইজি চেয়ার আর ঝাড় লণ্ঠন। 2-3টে দরজা দিয়ে কাজের লোকরা উঁকিঝুঁকি দিচ্ছে। যোগু মামা চতুর্দিক নিরীক্ষণ করছিলেন। এবার বললেন, বসুন নৃসিংহবাবু।
আপনার কাছে কয়েকটা কথা জানার আছে। কি চম্পক, এখানেই বসি? হ্যাঁ। চম্পকবাবু ইশারায় একজন অফিসারকে ডাকলেন। নিচু গলায় বললেন, সব ঘরগুলো সার্চ করুন। কীর্তি কিশোরের ছবি আর গাড়ির নাম্বার দিয়ে সর্বোচ্চ রেড অ্যালার্ট পাঠান এখনই। মনে হচ্ছে এখনও বর্ডার ক্রস করেনি। পার্টিকুলারলি? যোগুমামা ফিসফিস করে কিছু যোগ করলেন। অফিসার হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন। নৃসিংহবাবু, আপনাকে ছোট্ট একটা অনুরোধ করছি, আপনারই ভালোর জন্যে। একটাও মিথ্যে বলবেন না। জানেন নিশ্চয়ই, অ্যালফা উগ্রপন্থী অখিল বড়ুয়ার ডেড বডি গতকাল রাতে সিপাহী জলায় পাওয়া গেছে। সেখানে আমরা এবং আপনার রাজাবাবু প্রেজেন্ট ছিলেন। সেই মৃত্যুর তদন্তের জাল প্রায় গুটিয়ে এনেছি। আপনি মিথ্যে বললেই ধরে ফেলব, আপনার কঠিন সাজা হয়ে যাবে। বিরাট হল ঘরে দুটো সাবেক আমলের ফ্যান ঘুরছে, তবু নৃসিংহ দর করে ঘামছেন। চশমার ফাঁক দিয়ে একজোড়া সার্চ লাইট তাঁর উপরে নিবদ্ধ। বলুন স্যার। আপনি কতদিন এ বাড়ির সঙ্গে যুক্ত? স্যার 10 বছর। বাহ। আচ্ছা, আপনার রাজাবাবু কি কাল পর্যন্ত একাই ছিলেন? না না, 4 দিন আগে একজন সন্ন্যাসী তার এক শিষ্যকে নিয়ে আমাদের এখানে আসেন। সন্ন্যাসী? হ্যাঁ স্যার, এবার উনি এসেছিলেন দাড়ি গোঁফ ঢাকা সন্ন্যাসীর বেশ ধরে। স্যার আপনি বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। ছেলে মেয়ে পরিবার নিয়ে সংসার করি স্যার। বলছি তো, আপনার প্রোটেকশনের পুরো দায়িত্ব প্রশাসনের। আপনি ভয় পাবেন না, বন্ধুকে আমরা জানি। উনি কি একবার এক ছদ্মবেশে আসতেন? হ্যাঁ স্যার, অনেক দিনের পুরনো বন্ধু। একবার এলেন পাক্কা সাহেব, আরেকবার মুসলমান মৌলবি, লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি। রাজাবাবু কি প্রতিবারই শেল্টার দিতেন? হ্যাঁ স্যার, উনি বরাবর এখানেই উঠতেন, 3-4 দিন থাকতেন, তারপর চলে যেতেন। কোথায় স্যার জানি না। যে কদিন থাকতেন কি করতেন বন্ধু? ওনার বোন এখানে থাকে, তার সঙ্গে দেখা করতে যেতেন। রাজাবাবু গাড়ি দিতেন, নানা লোকজন দেখা করতে আসতো, বেশিরভাগই সন্ধ্যের পর। বাকি সময়টা বই পড়তেন আর রাজাবাবুর সঙ্গে স্টাডি রুমে আলোচনা করতেন। কি আলোচনা হতো শুনেছেন কখনো? না, দরজা বন্ধ থাকতো, কারো ঢোকা মানা ছিল। একবার আমাকে পেন আর কাগজ দেওয়ার জন্য রাজাবাবু ডেকে পাঠিয়েছিলেন। ঘরের মধ্যে ঢুকে দেখি। নৃসিংহ থেমে গেলেন, কপালের ঘাম মুছছেন রুমালে। কি কি দেখলেন? দেখলাম টেবিলে একটা বড় ম্যাপ, ত্রিপুরা, বাংলাদেশ, আসাম, মণিপুর, বলতে পারেন স্যার টোটাল নর্থ ইস্ট। তার মাঝে মাঝে লাল লাল ফুটকি। আমার হাত থেকে পেন পেপার ছিনিয়ে নিয়ে রাজাবাবু ধমকে উঠেছিলেন, কি দেখছো হা করে, যাও। আমি বাড়ি এসেছিলাম স্যার। যোগুমামা চম্পকবাবুর দিকে অর্থবহ দৃষ্টিতে তাকালেন। চম্পকবাবু অস্ফুটে বললেন, বাঘের ঘরে ঘুঘের বাসা? আর কোনো কথা? দুজনের ইন্টারঅ্যাকশন? কি বলবো স্যার, জানি না আর বাঁচবো কি না। আমার কিছু হয়ে গেলে ফ্যামিলিটা ভেসে যাবে স্যার। এই সময় পুলিশের কর্তা দুজন ঢুকলেন, হাতে নানা রকম পরচুলা, গোঁফদাড়ি। স্যার, একটা ঘরে এসব বোঝায়, নানা রকম ড্রেস মেটেরিয়ালও আছে। শুনলাম নৃসিংহবাবু বলেছেন একটা ঘর লক স্যার, খোলা যাচ্ছে না। লক ভেঙে ভেতরে ঢুকুন, সন্দেহজনক সমস্ত কাগজপত্র যা যা পাবেন সব সিজ করুন। হ্যাঁ বলুন নৃসিংহবাবু, নিশ্চিন্তে বলুন। না বললে বরং বেশি বিপদ। কতকাল যে আপনাকে জেলের ঘানি টানতে হবে জানি না। স্যার, বছরখানেক আগে একবার উনি যখন এসেছিলেন, রাতে ডিনারের পর দুজন ছাদে গিয়ে গল্প করছিল। সেই সময় কোনো একটা ফোন এসেছিল, তাই রাজাবাবুকে ডাকতে আমি ছাদে উঠেছিলাম। তখন শুনেছিলাম উনি বলছেন, জায়গাটা সেফ তো, সব ওখানে ঢুকিয়ে রাখছো, অন্য কেউ বাটপারি করবে না তো। রাজাবাবু বলছিলেন, অসম্ভব, 300 বছর ধরে ওসব রাখা রয়েছে, কেউ খুঁজে পায়নি, পাবেও না, ও নিয়ে তুমি চিন্তা করো না। ব্যাস এটুকুই স্যার। এই কথা শুনে আপনার কিছু ধারণা হয়েছিল নৃসিংহবাবু?
মনে হয়েছিল ওনাদের কোনো গোপন কুঠুরি আছে যেখানে ওনারা ধন সম্পত্তি রাখেন। ধন সম্পত্তি বলতে? স্যার জানি না, সত্যি বলছি স্যার, আমি জানি না। জায়গাটা কোথায়, এনি আইডিয়া? না স্যার, ভগবানের দিব্যি। বুঝলাম। এখনো পর্যন্ত মনে হচ্ছে আপনি সত্যি কথাই বলছেন নৃসিংহবাবু। যোগমামা অনেকক্ষণ পরে একটা সিগারেট ধরালেন, গলগল করে ধোঁয়া ছেড়ে বললেন, এবার কালকের ঘটনা বলুন। কালকের ঘটনা? নৃসিংহবাবু এক মুহূর্ত ভাবলেন, তারপর আস্তে আস্তে বললেন, কাল খুব চেঁচামেচি হচ্ছিল। চেঁচামেচি? হ্যাঁ স্যার, 5টা নাগাদ স্টাডি রুম বন্ধ করে দুজন বসেছিলেন। সকালে রাজাবাবু আমায় বলেছিলেন সন্ধ্যের পর থাকবেন না, নিমন্ত্রণ আছে। 6টা বেজে গেল যখন রাজাবাবু নিচে নামলেন না, আমি কি হলো দেখতে ওপরে উঠেছিলাম। স্টাডি রুম ভেতর থেকে বন্ধ ছিল, তবুও দুজনের গরম গরম কথা বাইরে আসছিল। বন্ধু বলছিলেন বেঈমান, বিশ্বাসঘাতক, এখন চোখ পাল্টি করছো। রাজাবাবু বলছিলেন বেঈমান তুমি, এতদিন ধরে তোমায় শেল্টার দিলাম, ভুলে গেলে? লজ্জা করে না? তারপর? আরো আরো স্যার, সব পরপর মনে পড়ছে না। একজন বলছেন সব হিসেব আমার কাছে আছে, অন্যজন বলছেন কিসের হিসেব, যা বলবো সেটাই হিসেব। বলছি আর কদিন ওয়েট করো, তর সইছে না। একজন বলছে ওয়েট করতে পারবো না, আমার টাকার দরকার। অন্যজন বলছেন ক্লায়েন্ট পাচ্ছি না। একজন বলছে আমি এনে দিচ্ছি, তুমি রাজি হচ্ছ না কেন, তার মানে ঠকাতে চাইছো। এইরকম স্যার। তারপর? এক সময় ঝগড়ায় একটু কমতে আমি নিচে পালিয়ে এসেছিলাম, যদি আমায় দেখে ফেলতো সর্বনাশ হয়ে যেত স্যার। এর আধ ঘন্টা পর 7:45 নাগাদ ওরা বেরোলেন, রাজাবাবু আর সন্ন্যাস বেশ ওই বন্ধু নতুন ড্রাইভারকে নিয়ে। আর সন্ন্যাসী সেই শিষ্য, সেই গেল কোথায়? আপনি একটু আগে যে বলছিলেন এবার ওর সঙ্গে আরও কেউ একজন এসেছিল। এসেছিল স্যার, কিন্তু স্যার সত্যি বলছি প্রথম রাতের পর তাকে আর দেখিনি। মনে হয় সকালে উঠে কোথাও চলে গেছিল, এরকম প্রায়ই হতো। হ্যাঁ, আমার পরের প্রশ্ন, দুজনের পোশাক কি ছিল? পোশাক? আবার একটু থামলেন নৃসিংহবাবু, ভেবে বললেন, রাজাবাবুর একই পোশাক, চুনোট করা ধুতি, বাঁদিক কাটা চিকনের কাজ পাঞ্জাবি, হালকা চাদর, পায়ে পামশু। আর সন্ন্যাসীর? লাল রঙের ধুতি, লুঙ্গির মতন জড়ানো, ওপরে ফুল হাতা লাল পতুয়া, পায়ে খড়ম, গায়ে লাল চাদর, কপালে একটা লাল তিলক, আর কাঁধে একটা লাল ঝোলা ছিল। বাহ, নিখুঁত বিবরণ। নৃসিংহবাবু, ওরা যখন বেরোচ্ছিল তখন ঝগড়ার কোনো চিহ্ন ছিল না? না স্যার, পুরো নর্মাল। রাজাবাবু আমায় বলে গেলেন রাতে খাবো না, ঠাকুরকে বলে দিও। গুড। ফিরলেন কখন? আপনি তখন জেগেছিলেন? হ্যাঁ স্যার, বই পড়ছিলাম। রাজাবাবু গাড়ি থেকে একাই নামলেন, আস্তে আস্তে উপরে উঠে এলেন। রাজা সাহেবের বন্ধু? না স্যার, তিনি ফেরেননি। রাজাকে জিজ্ঞেস করেননি বন্ধুর কথা? না স্যার, সকালে কাগজে খবরটা পড়েছি তো। তাছাড়া সকাল থেকে রাজাবাবুর ঘরের দরজা বন্ধ ছিল। 8:30 নাগাদ ব্রেকফাস্ট করে ঘরে গিয়ে শুয়েছিলেন। আমি 12টা নাগাদ বাইরে থেকে নক করেছিলাম, ভেতর থেকে বলেছিলেন শরীর ঠিক নেই, লাঞ্চ ঢাকা দিয়ে রাখতে বলল। ফোন এলে বললো ঘুমোচ্ছি। 4টে নাগাদ ঘরের সামনে গিয়ে দেখলাম দরজা তখনও বন্ধ, লাঞ্চের প্লেট খালি, তার মানে খেয়ে গিয়ে ফের শুয়ে পড়েছেন। একবার ভাবছিলাম ডাক্তার ডাকবো কিনা, তার আগেই 5টার সময় উনি গটগট করে বেরিয়ে গেলেন। আমায় শুধু বললেন শিলং যাচ্ছি, কেউ ফোন করলে ঘুমোচ্ছি বলে দিও। এক নিঃশ্বাসে বলে নৃসিংহবাবু থামলেন, সামনে রাখা জাগ থেকে ঢকঢক করে জল খেলেন। থ্যাংক ইউ নৃসিংহবাবু, অনেক উপকার করলেন। আপনার প্রোটেকশনের দায়িত্ব আমাদের। যোগমামা দাঁড়িয়ে পড়লেন। এই সময় পুলিশের 2 কর্তা আবার ড্রয়িং রুমে ঢুকলেন। একজন বললেন, স্যার, স্টাডি রুমে এই মোবাইলটা পেয়েছি,
বন্ধ আছে। ওটা কীর্তি কিশোরের, ইচ্ছে করে ফেলে গেছে। এই ওয়েস্ট পেপার বাক্সটা আবার নিয়ে এলেন কেন? স্যার, এর মধ্যে প্রচুর পুরনো চিঠিপত্র ফেলে দেওয়া হয়েছে। তাই দেখি। ওয়েস্ট বাস্কেটে গোছা গোছা চিঠি। বেশ কিছু চিঠি বিবর্ণ হয়ে গেছে। চিঠিগুলোর লেখক লিখেছে কে। দ্রুত চোখ বুলোতে বুলোতে একটা চিঠি তুলে নিলেন যোগমামা। তারপর বললেন, চম্পক চল, এবার আলটিমেট ডেস্টিনেশন। আর হ্যাঁ, নৃসিংহবাবুকে পুলিশ কাস্টাডিতে নিয়ে নে। সে কি স্যার? নৃসিংহবাবু আর্তনাদ করে উঠলেন। সব শিকার গেলাম, তাও আমাকে জেলে দেবে? ধুর মশাই, আপনার এই সেফটির জন্য 2-1 দিন পুলিশের জিম্মায় থাকতে হবে। 7টা গাড়ির কনভয় ছুটছে। চম্পকবাবু পুলিশ ড্রাইভারকে পিছনে পাঠিয়ে নিজে বসেছেন ড্রাইভিং সিটে। পাশে মামা, মাঝে শুভব্রতবাবু আর আমি। খারাপ লাগছে অনন্ত সরকেলের জন্য। বেচারি বাংলোয় ঘুমাচ্ছেন, কিছুই জানেন না। ফাঁকা হাইওয়ে, বোলেরো ছুটছে ঝড়ের বেগে। হু হু করে হাওয়া, অন্ধকার পাতলা হয়ে আসছে। অল্প অল্প আলো ফুটছে। ঘড়িতে 4:45। নরম সিটে হেলিয়ে বসতেই চোখ টেনে আসছে প্রবল ঘুমে। কিন্তু ঘুমানো যাবে না। আমরা যাচ্ছি উদয়পুর, রবীন্দ্রনাথের লেখার পটভূমি, তাঁর প্রিয় প্রাচীন নগরী, রাজা উদয়মাণিক্যের গড়া, ত্রিপুরার পুরনো রাজধানী। আমাদের গাড়ি সবার আগে, পিছনে পরপর পুলিশের জিপ, জিপসি, সুমো। রাস্তার মাঝে একটা গরু এসে পড়েছিল। স্পিড একটুও না কমিয়ে চম্পকবাবু দক্ষ হাতে তাকে পাশ কাটালেন। তারপর বললেন, যোগু, একটা খবর তোকে দেওয়া হয়নি রে। তোর সব অঙ্ক এখনো পর্যন্ত মিলে গেছে, কিন্তু গাড়িটাকে আর পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? কোন গাড়ি? কীর্তি কিশোরের? হ্যাঁ, ওই যে TR1212। তো যাবে কোথায়? রাস্তা তো একটাই নাকি? হ্যাঁ রে, সাবরুম পর্যন্ত টানা হাইওয়ে। তাহলে? সেটাই তো, পুলিশ জানিয়েছিল বিশ্রামগঞ্জ ক্রস করেছে, কিন্তু আধ ঘন্টা আগে উদয়পুর পুলিশ কন্ট্রোল জানালো ওই নম্বরের কোনো গাড়ি শহরেই ঢোকেনি। গাড়িটা বিশ্রামগঞ্জ কখন ক্রস করেছে? বলল ওই 2টো নাগাদ। তার মানে প্রায় 3 ঘন্টা আগে। আশ্চর্য, গেল কোথায়? অন্য কোথাও চলে গেল? না, কেন যাবে? চম্পক, ত্রিপুরেশ্বরী মন্দিরে ফোর্স পোস্টিং আছে? অবশ্যই, কাল রাত থেকে। চম্পকবাবুর মোবাইল ভাইব্রেট করতে শুরু করলো। হ্যালো, পাওয়া গেছে? কোথায়? স্ট্রেঞ্জ, ওখানে 2জন আর্মগার্ড পোস্টিং করুন। ফোন কেটে দিয়ে বললেন, হ্যাঁ, গাড়িটা পাওয়া গেছে, তবে অ্যাবান্ডান্ড। ভেতরে কেউ নেই, লক করা। কোথায় পাওয়া গেল? হাইওয়ে থেকে অনেকটা ভেতরে, ঘন বাঁশের জঙ্গলের মধ্যে। অন্ধকার ছিল বলে খুঁজে পাইনি। বুঝেছি, কোনো রিস্ক নেবে না, তাই নিজের গাড়ি ছেড়ে রেখেছে। আমি শিওর মন্দিরে ওরা যাবেই। অত কোটি কোটি টাকার ধন সম্পত্তি। দুদিকে পেরিয়ে যাচ্ছে সবুজ ক্ষেত, ছোট ছোট গ্রাম, পেট্রোল পাম্প, 2-1টা কোঠা বাড়ি। প্রবল হাওয়ায় জাঁকিয়ে আসছে ঘুম। যোগু, বিশ্রামগঞ্জ পেরোচ্ছি, আমরা কি থামবো? গাড়িটা দেখবি? কোনো প্রয়োজন নেই, আগে ত্রিপুরেশ্বরী মন্দির। মামা, তুমি আমায় দিয়ে ফেসবুকে রবিউল হক নামের অ্যাকাউন্টটা যে খোলালে, তার কি হবে? কি হবে? কিছুই হবে না, আর দরকারই পড়লো না। তখনও আমি ভাবতে পারিনি যে এত এভিডেন্স আর উইটনেস এসে যাবে। ক্রিমিনাল বাড়ি ছেড়ে পালাবে, ও বাড়ি ছেড়ে পালিয়ে প্রমাণ করে দিল ওই অপরাধী। না পালিয়ে উপায়ও ছিল না। কিন্তু প্রুফ? অজস্র। সবচেয়ে বড় প্রুফ মণিমালা। মণিমালার কনফেশনও আমাদের চোখ খুলে দিয়েছে। সেটাকে সাপোর্ট করলো নৃসিংহবাবু। সত্যি ভাবা যায় না, কীর্তি কিশোর তলে তলে উগ্রপন্থীদের আন্দোলনের পান্ডা, অথচ অ্যাপারেন্টলি পণ্ডিত মানুষ। ত্রিপুরার রাজ ফ্যামিলি নিয়ে বই লিখেছে, সে বই আবার ছাপছে আমাদের শুভব্রত। কি কাণ্ড বল! কই রে শুভ, তোর সারা শব্দ পাচ্ছি না যে। শুভব্রতবাবু কখন নিঃশব্দে ঘুমিয়ে পড়েছেন। যোগমামা সেদিকে তাকিয়ে মৃদু হাসলেন।
তারপর বললেন, আবার এটাও দেখ, কীর্তি কিশোর আর অখিল কলেজ লাইফের বন্ধু, কলকাতা একসঙ্গে পড়তো, গভীর বন্ধুত্ব। অখিল ছাত্রনেতা হিসেবে ত্রিপুরা এসেছিল যখন রাজবাড়িতেই উঠেছিল, তখনও এরা কেউ উগ্রপন্থী হয়নি। পরে যখন ওদের দলে নাম লেখালো, অখিল লুটপাটের মাল বন্ধুর কাছে গচ্ছিত রাখতে শুরু করলো। তখন থেকে একটু একটু করে অবিশ্বাসেরও শুরু। অখিল আলাদা লিস্ট বানিয়ে বোনকে রাখতে দিচ্ছে, হেঙালিটাও আবার জেরক্স করে নিচ্ছে। অর্থাৎ অখিলের মনে হতে শুরু করেছে কীর্তি যদি ঠিকঠাক ভাগ না দেয় ও নিজেই সব উদ্ধার করবে। অথচ তারপরেও অখিল ছদ্মবেশে এসে রাজবাড়িতে উঠেছে, বন্ধুর সঙ্গে নেক্সট অ্যাকশন প্ল্যান করেছে। এছাড়া ওর কাছে আর কি অপশন ছিল বল? ত্রিপুরার রাজবাড়ির মতো নিরাপদ আশ্রয় আর কোথায় পাবে? বিশেষত এই মুহূর্তে নর্থ ইস্টে উগ্রপন্থীদের হাল বেশ খারাপ। ত্রিপুরার জঙ্গি আন্দোলন শেষ, মণিপুরি, নাগা, মিজো বড় কোনো দলই সংগঠন ধরে রাখতে পারছে না। ছত্রভঙ্গ। সবচেয়ে বড় দল আলফা, তারা মেনলি লুকিয়ে থাকতো বাংলাদেশে, ওখান থেকেও এখন তারা খাচ্ছে। তোরা অনন্তবাবুকে অখিল ভেবে ধরেও ফেলেছিলি। পেছারির কি দশা যে হতো। আর লজ্জা দিস না ভাই, অখিলের ক্ষমতাটা ভাব। আমরা যেদিন রেড অ্যালার্ট দিয়ে এয়ারপোর্টে পুলিশ পোস্টিং করেছি, তার দুদিন আগেইও সন্ন্যাসীর ছদ্মবেশে ঢুকে পড়েছে শহরে। দুজনের কথা এরপরেও চলছিল, কিন্তু কখন যে ঘুমে তলিয়ে পড়েছি জানি না। মামার ডাকে তড়াক করে উঠে বসেছি। শুভব্রতবাবু বসে চোখ কচলাচ্ছেন। ত্রিপুরেশ্বরী মন্দিরের সামনে 7টা গাড়ির কনভয় দাঁড়িয়ে পড়েছে। দোকানপাট এখনো বন্ধ। বিরাট একটা দিঘি, কল্যাণ সাগর, বাংলার চালাঘরের আদলে তৈরি। মন্দিরের মাথায় কলস, পাশে ছোট ছোট শিব মন্দির, বিষ্ণু মন্দির। কাল নেটে পড়ছিলাম এই মন্দিরও নাকি রাজা ধন্যমাণিক্যের তৈরি, 1501 সালে। 1681 সালে রামমাণিক্য সংস্কার করেছিলেন। লোকাল পুলিশ এবং আমাদের ফোর্স চতুর্দিক ঘিরে ফেলেছে। কল্যাণ সাগরের পাশেও দাঁড়িয়ে পড়েছে। প্রধান পুরোহিত সবে ঘুম থেকে উঠেছেন। তাকে পুলিশ কর্তারা ডেকে নিয়ে এলেন, সঙ্গে 3-4 জন সেবায়িত। আমরা মন্দির চাতালে। পুরোহিত পাণ্ডাদের চোখে মুখে ভয়, উদ্বেগ, ভ্যাবাচাকা খেয়ে গেছে। জয় মা, কি হয়েছে বাবু? কি অপরাধ? আপনাদের কোনো অপরাধ নেই ঠাকুরমশাই, অপরাধীরা এখানে এসেছে, তাদের ধরতে আমরা এসেছি। পুরোহিত সেবায়িতরা মুখ চাওয়াচাই করছেন। মায়ের মন্দির খুলে দিন, আমরা ভেতরে ঢুকবো। এখনো পুজো হয়নি বাবু, পুজো না হলে যে মন্দিরে প্রবেশ নাস্তি স্বাভাবিক সময়, আজ অস্বাভাবিক পরিস্থিতি। নাইলে এত সকালে আমরা এসে আপনাদের বিব্রত করতাম না। যা পাপ হবে প্রায়শ্চিত্তের বিধানও রয়েছে, আপনি প্রবীণ মানুষ, জানেন, করে নেবেন। হ্যাঁ ঠিকই তো, যা খরচ লাগবে দেওয়া হবে। এখন দয়া করে তাড়াতাড়ি আসুন, দেরি করলে বড্ড ক্ষতি হয়ে যাবে। যোগুমামার কথা শুনে প্রধান পুরোহিত কিছু আলোচনা করলেন সঙ্গীদের সঙ্গে। তারপর কোমর থেকে চাবি বের করলেন। লম্বা লম্বা শিকের ওপারে ত্রিপুরেশ্বরী অর্থাৎ মা কালীর মূর্তি সুসজ্জিত। আপনারা কোথায় যাবেন বাবু? মায়ের কাছে, ওই ঘরে ঢুকবো। পুরোহিত করুণ চোখে তাকালেন। কিছু করার নেই, আমাদের যেতেই হবে। টুকলু, চম্পক, আয় তোরা। পুরোহিত যন্ত্রের মতো এগোচ্ছেন। ছোট্ট ঘর, আলো বেশ কম, জানলা নেই। মায়ের আসনের পিছনে লোহার ডালা আছে, আপনি জানেন? বয়স্ক মানুষটি বিস্ফারিত চোখে তাকালেন। আছে তো, ডালার নিচে একটা সিঁড়িও আছে, জানেন? জানি, দেখেছি, একটা সিঁড়িও আছে, কিন্তু নিচে কেউ নামে না। এখন নামে না, আগে নামতো, আমরাও নামবো। বাবু, বাবা বলতেন নিচে মা মনসার নাতি পুতিরা বাস করেন। রাতে মন্দির বন্ধ হয়ে গেলে তারা উঠে এসে মাকে রক্ষা করেন। জয় মা। বাবু, নিচে নামলে মৃত্যু অনিবার্য। হলে হবে, আমাদের উপায় নেই ঠাকুরমশাই। আপনাকে একটা কথা বলি। বলুন বাবু। পুরোহিত হাত জোর করলেন। নিচে একটা কুঠুরিতে ধনরত্ন সোনাদানা ভর্তি রয়েছে।
ত্রিপুরার রাজ পরিবারের সম্পত্তি, কয়েকশো বছর ধরে। পুরোহিত ফ্যাল করে তাকিয়ে আছেন। আস্তে আস্তে বললেন, এরকম একটা জনশ্রুতি শুনেছিলাম, বিশ্বাস করিনি। সন্তর্পণে দেবী প্রতিমাকে পাশ কাটিয়ে পিছন দিকে চলে এসেছি। খুব সংকীর্ণ জায়গা, মিটমিটে আলো। শুভব্রত বাবু চওড়া মানুষ, তাই বাইরে দাঁড়িয়ে। দুজন পুলিশ কর্তাও আমাদের সঙ্গে। পাথরে মেঝের সঙ্গে মিশে আছে লোহার ডালা। আংটা ধরে টান দিতে উঠে এলো। টর্চের আলোয় এবড়ো খেবড়ো ধাপ দেখা গেল। যোগুমামা নামতে যেতেই চম্পকবাবু আটকে দিলেন। তুই দাঁড়া, আগে আমাদের দুজন নামবে। দড়ি কোথায়? এই যে স্যার। দুটো নাইলন রোপের বান্ডেল খুলে ফেলেছেন পুলিশ দুজন। এ প্রান্ত হুক মেরে দেওয়ালে গেঁথে দেওয়া হলো, অন্য প্রান্ত কোমরে বেঁধে নিয়েছেন। জ্বলন্ত টর্চ হাতে বেঁকে চড়ে নামছেন পরপর দুজন। মোট 30 ধাপ। এখন প্রথমজন 20 ধাপ, অন্যজন 10 ধাপ। হ্যাঁ স্যার। ওহ, কি অন্ধকার! গহ্বর থেকে শব্দ ভেসে এলো। নেমে পড়েছি স্যার। গুড। চম্পকবাবু প্রথম ধাপে পা রাখতে রাখতে বললেন, আমি নামছি। আমি 10 নম্বরে পৌঁছালে প্রথমজন 30-এ নামবেন, দ্বিতীয়জন 20-এ। এর মানে আমি? চম্পকবাবু যোগুমামাকে তার মোবাইলটা রাখতে বললেন এবং বললেন তাকে এখানেই থাকতে হবে, কারণ তাকে ইনস্ট্রাকশন দিতে হবে। প্রতীক এসপি লেখা নাম্বারে ফোন করতে হবে। ফোর্সের চার্জে প্রতীক আছে। তারপর তিনি আমাকে নামতে বললেন। যা বাবা! মামার মুখটা বাংলার 5 হয়ে গেল, কিন্তু একটু পরেই বোঝা গেল চম্পকবাবু এই ধরনের অপারেশনের যোগুমামার চেয়ে অনেক অভিজ্ঞ। এক পা নেমে দাঁড়িয়েছি। চম্পকবাবু হয়ে প্রথম জনের কথা রিলে সিস্টেমে এলো। 30 ধাপের পর চাতাল সার। সিঁড়িটা আরও নিচে নেমে গেছে। জল দেখা যাচ্ছে কুয়োর মতো। আর নামবে না, বাঁদিকে ঘুরবে, 20 পা যাবে। ওকে, টুকলু নেমে এসো। চম্পকবাবু তারপর পুলিশকে বলে দিলেন একই পদ্ধতিতে। চম্পকবাবুর মোবাইল কাঁপছে। যোগুমামা ধরলেন। হ্যালো, কোথায়? আপনি 4 জনকে গাছের আড়ালে লুকিয়ে থাকতে বলুন, উঠলেই ধরবে। টুকলু, বলে দে একটা সাদা মারুতি ভ্যান কল্যাণ সাগর দিঘির পিছনের বাগানে। কিছুই দেখা যাচ্ছে না। টর্চের আলো দেওয়াল চুঁইয়ে সামান্য নিচে পর্যন্ত নামছে। দ্বিতীয় জনের গলা। স্যার, পৌঁছে গেছি। কৃষ্ণের মূর্তির খোদাই করা সিন্ধুক খোলা। খোলা? আর সামনে বা পাশে? সুড়ঙ্গ স্যার, অল্প শব্দ পাচ্ছি। নিশ্চয়ই পায়ের শব্দ। কেউ বা কারা চলে যাচ্ছে। নিশ্চয়ই অন্যদিকে ওপেনিং আছে। ফলো ফলো। কথাগুলো রিলে করে যাচ্ছে। যোগুমামা ফোন করছেন। হ্যালো প্রতীকবাবু, দিঘির চারপাশে পুলিশ আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি নিজে চলে যান, কুইক। কাউকে দেখলেই একটু দূরে দাঁড়িয়ে পড়বেন, পালাতে দেবেন না। স্যার, একটা লোক স্যার, কাঁধে ব্যাগ ধরেছি, একা পারছি না। যাচ্ছি। চম্পকবাবু ধূপধূপ করে নামছেন, পরপর আমিও। চোখ অনেকটা সয়ে গেছে, আবছা আবছা দেখতে পাচ্ছি। চাতালে নেমে বাঁ দিকে ছুটছি। সামনে চম্পকবাবু। টর্চের আলো দেওয়ালে পাক খাচ্ছে। বংশীধর শ্রীকৃষ্ণ। দরজার পাল্লা খোলা, পাশ দিয়ে সুড়ঙ্গ। হঠাৎ প্রবল ঝটাপটির শব্দ, তারপরে পুলিশ কর্তাদের গলা। এই বসলি কেন? ওঠ, কোন দিক দিয়ে এসছিস? বল। মুস্কো সন্ডা লোক, 4টে টর্চের আলো ওর ওপর। সুড়ঙ্গ আটকে বসে পড়েছে। গায়ে হাত দিলেই হাত পা ছুটছে। ওকে টপকে এগোবার জায়গা নেই। চম্পকবাবু কোমর থেকে সার্ভিস রিভলভার বের করলেন। পুলিশদের ফাঁক দিয়ে কোনো ক্রমে লোকটার কাছে গেলেন। রিভলভার সোজা কানের কাছে ধরলেন। এই শয়তান, চালাকি হচ্ছে। এক্ষুনি উঠে দাঁড়া, নাইলে গুলি করব। তোর ডেড বডি মারিয়ে চলে যাব। একটাই পথ। মন্ত্রের মতো কাজ হলো। লোকটা উঠে দাঁড়িয়েছে। প্রকাণ্ড শরীর, বেঁকে আছে। হাত দিয়ে ঝোলাটা আঁকড়ে গেছে। চল, দাঁড়ালি কেন? লোকটা সামনে, সবার পিছনে আমি। মাঝে মাঝে সুড়ঙ্গ এত সরু, শরীর বাঁকিয়ে বের করতে হচ্ছে। মিনিট 5 পরে
দেয়ালে অল্প আলো দেখা গেল। সুড়ঙ্গ এবার চড়াই, ওপরের দিকে উঠছে, আলো বাড়ছে, হাঁটার গতি বেড়ে গেছে। লোকটাকে রীতিমতো ঠেলতে হচ্ছে, ব্যাটা এগোতেই চাইছে না। সুড়ঙ্গের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে, প্রখর আলোর ঝলকানি, ছলাৎ ছলাৎ জলের শব্দ। অর্থাৎ দিঘির কাছেই আমরা বেরোচ্ছি। অনেকটা চড়াই, বেশ খাড়া, হাঁচড়ে পাঁচড়ে উঠতে হচ্ছে। গর্ত ছেড়ে অবশেষে মাটিতে। আপনা থেকেই লম্বা শ্বাস পড়ল। মুস্কোটা হয়তো উঠেই একটা ছুট লাগাবার তাল করছিল, কিন্তু পরিস্থিতি দেখে থমকে দাঁড়িয়ে গেছে। প্রচুর লোক চুপচাপ দাঁড়িয়ে। এরা সাদা পোশাকের পুলিশ, যজ্ঞমামা, শুভব্রতবাবু, পুরোহিত ও অন্যান্য সেবায়িতরা। সকলেই তাকিয়ে আছে কল্যাণ সাগরের ঘাটের দিকে। সেখানে রক্তাম্বর পরিহিত এক সন্ন্যাসী, টকটকে ফর্সা গায়ের রং, মাথায় জটা, আজানুলম্বিত দাড়ি গোঁফ, গলায় রুদ্রাক্ষের মালা, পদ্মাসনে বসে আছে ঘাটের প্রথম সিঁড়িতে। চক্ষু বুজে ধ্যান করছেন। তোদের জন্য ওয়েট করছিলাম। একে পেলি? বাহ, সন্ন্যাসীর যোগ্য চেলাই বটে। মালপত্তর? সিন্দুক ফাঁকা, তবে এর সঙ্গে ঝুলে কিছু আছে মনে হয়। বাকি সব সরিয়ে ফেলেছে। সেটাই স্বাভাবিক, মাঝ রাত্রির থেকে খালাস করছে। এই, বাকি মাল কোথায় রেখেছো বাছা? মুস্কো পাথরের মতো দাঁড়িয়ে, জবাব দিল না। একবার গুলি চালিয়ে দিলে কষ্ট করে আর উত্তর দিতে হবে না, সেই ভালো। চম্পকবাবু রিভলভার তুললেন। প্রভু জানেন, প্রভু। মুস্কো সন্ন্যাসীকে দেখিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, বাহ, বেশ বেশ বেশ। এই যে প্রভু মহারাজ, এবার উঠুন, অনেক ড্রামা করেছেন। সন্ন্যাসী ধীরে সুস্থে কমণ্ডলুর জল দিয়ে আচমন করলেন, উঠে দাঁড়ালেন। কমণ্ডলু হাতে ঝুলিয়ে হাঁটার উদ্যোগ করলেন। যোগুমামার কথা তার কানে গেছে বলে মনে হলো না। ক্যা বাত, ক্যা বাত! যোগুমামা হাততালি দিয়ে উঠলেন। কি দুর্ধর্ষ অভিনয়! সিনেমায় নামলে আপনার জাতীয় পুরস্কার ভাড়া ছিল। সেই ভোর থেকে বক ধার্মিক হয়ে ঘাটের কাছে বসে ধ্যান করছেন। চতুর্দিকে পুলিশ ঘিরে ফেলেছে, বুঝতে পেরেও এতটুকু বিচলিত হননি। সত্যি আপনার জবাব নেই। সন্ন্যাসী এ কথাতে ভ্রুক্ষেপ করলেন না, ধীর পায়ে হাঁটছেন। কিন্তু একটু এগোতেই পুলিশরা ব্যারিকেড করে দাঁড়ালো। একই পথ ছাড়ো, মন্দিরে যেতে দাও। সে না হয় যাবেন, তার আগে মালপত্তরগুলো কোথায় লুকিয়ে রেখেছেন দেখিয়ে দিন। কি করব বলুন মহারাজ, আপনার চেলা যে আপনাকে দেখিয়ে দিল। চেলা? কে চেলা? আমি ওকে চিনি না। চেনেন না বললে হবে? ও যে আপনারই মালপত্র সুড়ঙ্গ থেকে বের করছিল, হাতে নাতে ধরা পড়েছে। না চেনালে গুলি খেত। আরো শুনুন, বিশ্রামগঞ্জের হাইওয়ে থেকে যাদের মারুতি হাইজ্যাক করে এখানে এসেছেন তারাও এসে গেছে। মহারাজ, আপনার খেল খতম। সন্ন্যাসী তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছেন যোগুমামার দিকে। যোগুমামারও দৃষ্টি স্থির। কয়েক মুহূর্ত, তারপর সন্ন্যাসী স্বাভাবিক হয়ে গেলেন। আচমকা বলে উঠলেন, জানেন আমি কে? অবশ্যই জানি, রাজ ফ্যামিলির রাজাবাবু, কীর্তিকিশোর দেববর্মন। সঙ্গে সঙ্গে অদ্ভুত ব্যাপার ঘটল। নিজেই টান দিলেন মাথার জটা আর গোঁফ দাড়িতে। পরচুলা খুলে হাতে চলে এলো। মাঝ বরাবর সিঁথি, পাতলা ঢেউ খেলানো চুল, সৌর গোঁফ। সিপাহী জ্বালায় রাতে একেই আমরা দেখেছি, রাজাবাবু স্বয়ং। বুঝতে এখন পেরিয়ে গেছেন, ছদ্মবেশের প্রয়োজন নেই। এবার বলুন, আমায় আটকাচ্ছেন কেন? আমি কি করেছি? বাহ, কি করেছেন জানেন না? অখিল বড়ুয়াকে খুন করেছেন সাপের বিষ ইনজেক্ট করে। আমি ওকে খুন করেছি? ডাহা বাজে কথা। হ্যাঁ, অখিল উগ্রপন্থী, আবার আমার বন্ধু। মাঝে মধ্যে লুকিয়ে আমার বাড়ি আসতো। 4 দিন আগেও এসেছিল, লুকিয়েছিল। এটা সত্যি, এর সাক্ষী পাবেন। উগ্রপন্থীর সঙ্গে যোগাযোগ রাখা পানিশেবল অফেন্স, তার জন্য শাস্তি হলে হবে। কিন্তু ওকে মারতে যাবো কেন? ও আমার অনেক পুরনো বন্ধু, তখনও অ্যালফায় নাম লেখায়নি। ওকে মেরেছেন লুটের মালের ভাগ দেবেন না, সেই জন্য। অখিল বড়ুয়ার বোন মণিমালা, তার কাছে অখিল একটা লিস্ট রাখতে দিয়েছিল।
পুরনো গয়না সোনাদানা যে যে রাজ ফ্যামিলি থেকে লুট করেছে তার তালিকা সব আপনার কাছে রাখা ছিল। বোগাস। শুনুন ডিজি সাহেব, আপনার ইনভিটেশনে সিপাহী জলায় যাবো বলে একসঙ্গে দুজনে বাড়ি থেকে বেরোই। অখিলও ছদ্মবেশে যাচ্ছিল। হঠাৎ বিশাল ঘরে নেমে গেল, বলল কাজ আছে, যাবে না। এরপর কি হয়েছিল আমি জানি না। তারপরে সিপাহী জলার ক্যালভার্টের ওপর অখিলের ডেড বডি আমরা একসঙ্গেই দেখেছি। মাঝে কি ঘটেছিল কি করে বলবো। সে রাত আপনাকে বলে ডিনার না করে আমি বাড়ি ফিরে এসেছি। অখিলের জন্য আমার খুব কষ্ট হচ্ছিল, শরীর খারাপ হয়ে গেছিল। পরের দিন বিকেল পর্যন্ত উঠতে পারিনি। তারপর উঠেই নৃসিংহবাবুকে মিথ্যে কথা বলে এখানে পালিয়ে এলেন কেন? কার ভয়? শনিবার বিকেলে অখিল বড়ুয়ার সঙ্গে ওই সব সোনাদানা নিয়ে আপনার বেশ ঝগড়া হয়েছিল। ও, এটাও শুনেছেন? বেশ, তাহলে সত্যি কথাটাই শুন। অখিলের অস্বাভাবিক মৃত্যুর পর আমার ভয় হলো ওর দলের লোকেরা আমায় সন্দেহ করতে পারে। আমাদের ফ্যামিলি অর্নামেন্টের লিস্ট ওই প্রাচীন পদ্মটা তাদের হাতে পড়তে পারে। তখনই মনে হলো এই মন্দিরের কুঠুরিতে ওগুলো রাখা আর সেফ নয়। সেই জন্যে এইভাবে লুকিয়ে এসেছি। অর্নামেন্টগুলো আমাদের ফ্যামিলির প্রপার্টি। এবার ক্লিয়ার? আপনি বলতে চাইছেন অখিলের মৃত্যুর পেছনে আপনার কোনো হাত নেই? অবশ্যই, কোনো প্রমাণ নেই, থাকা সম্ভব নয়। না, ঠিকই বলেছেন, কোনো প্রমাণ থাকা সম্ভব নয়। যোগু মামা এতক্ষণ একটা কথা বলেননি, নির্লিপ্তভাবে বললেন, কিন্তু ঘটনাটা যদি উল্টো ঘটে থাকে? মানে আপনি কি বলতে চাইছেন বুঝতে পারছি না। আমরা হতভম্ব। যোগু মামা কি বলছেন? বুঝতে পারছেন না? আপনার মতো বুদ্ধিমান লোক। বেশ বুঝিয়ে বলছি। যদি অখিল বড়ুয়ার জায়গায় সেই রাতে কীর্তি কিশোর মারা গিয়ে থাকে তাহলে? কীর্তি মারা গেছে মানে আমি? আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে মিস্টার মুখার্জি? না অখিল বাবু, মাথা আমার সম্পূর্ণ সুস্থ আছে। চমৎকার প্ল্যান ফেঁদেছিলেন আপনি। নিজের চেলাকে নিয়ে ওর বাড়িতে গেলেন, পরের দিন সেই চেলা আবার ড্রাইভার সেজে ঢুকলো, তাকে নিয়ে সিপাহী জলা রওনা হলেন। মাঝপথে দুজনে মিলে কীর্তি কিশোরকে চেপে ধরে সাপের বিষের ইঞ্জেকশন দিলেন, ডেড বডির দাড়ি গোফ কামালেন, স্যাংচুয়ারির ভেতরে ঢুকে ডেড বডি ফেলে এলেন সাঁকর। আরে থামুন, পাগলের প্রলাপ বন্ধ করুন। এইসব উদ্ভট গল্প প্রমাণ করতে পারবেন? অবশ্যই। দুটো ভুল আপনি করেছেন। প্রথম, ডেড বডির কোমরে সোনার চেনে একটা তাবিজ ছিল, অন্তর্পাশে নিচে ছিল, তাই আপনি দেখতে পাননি। তবকটায় রাজ ফ্যামিলির সিম্বল খোদাই করা ছিল। দ্বিতীয় ভুল, আপনার যে প্যান্টটা ওকে পরিয়েছিলেন তার পকেটে অখিল বড়ুয়ার সব আইডেন্টিটি প্রুফ ঠিকঠাক ছিল। গোলমাল করে দিল পার্সের চেনের মধ্যে এক গুচ্ছ মোবাইলের সিম কার্ড। একটা ছিল মণিমালা ওরফে মালা দেবীর নামে। তাকে জেরা করতেই তিনি গড় করে সব বলে দিলেন, কারণ তিনি চান তার দাদার হত্যাকারী ধরা পড়ুক। কল্যাণ শেখরের রোদ ঝলমল খোলা প্রাঙ্গণে সবাই স্ট্যাচু। তিনি আপনার হাতে লেখা লিস্ট, কীর্তি কিশোরের লেখা চিঠি, দুজনের যাবতীয় ছবি, আপনার ব্লো আপ ফটো সব তুলে দিলেন আমাদের। এও জানালেন আপনাদের দুই বন্ধুর মনের যেমন মিল, চেহারাতেও অদ্ভুত সাদৃশ্য ছিল। কলেজে সবাই গুলিয়ে ফেলত, সামান্য একটু মেকআপ মিলে দুজনকে অবিকল একরকম লাগতো। শুধু মিল ছিল না তিনটে জায়গায়। 1 নম্বর, দুজনের হাতের লেখা। 2 নম্বর, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ। কীর্তি কিশোরের বৃষ্ঠাঙ্গুষ্ঠের ছাপ ফ্যামিলির খাতায় পাওয়া গেছে, ওটা রয়্যাল ফ্যামিলির প্রথা, আপনার সঙ্গে মিলবে না। 3 নম্বরটা শুনবেন? যোগু মামা হেসে বললেন, একটা দাগ, ওই দাগটা এই জন্মে আপনার যাবে না। ওই যে আপনার ডান চোখের নিচে কাটা দাগ, মণিমালার কাছ থেকে পাওয়া ফটো খুঁটিয়ে দেখতেই চোখে পড়ে গেছিল। ডেড বডিতে দাগ ছিল না। বাহ, ব্রাভো। তাহলে আর কি, টেররিস্ট অখিল বড়ুয়াকে তো আপনি ধরেই ফেলেছেন মিস্টার মুখার্জি। প্রবল বেগে হাসতে হাসতে
নেমেছে অখিল কোমরের কাপড়ের খুঁট থেকে বের করেছে একটা ইনজেকশন সিরিঞ্জ। কেউ থামাবার আগে মুখের তুলো সরিয়ে গেঁথে দিয়েছে নিজের কোমরে। ঠিক 10 সেকেন্ডের মধ্যে সব ঘটে গেল। মুখার্জি, অখিলকে ধরা তো সহজ নয়। এটা কি করলেন? গোকরার বিষ, যেটাতে কীর্তি মরেছে, সেই বিষ অর্নামেন্ট আমি যখন পাচ্ছি না, ইন্ডিয়ান গভর্নমেন্টকেও পেতে দেবো না, এমন জায়গায় লুকানো আছে আপনাদের 14 পুরুষও। যোগু মামা চিৎকার করে উঠলেন, চপক ডাক্তার, কুইক অ্যান্টিভেনম ইনজেকশন, অ্যান্টিভেনিন কুইক। কোথাও পাবেন না মুখার্জি, সে আশা অনেক আগেই। আমি ফক্কা, এটা কালকেটুরের বিষ। এর জোর জানো? আমার শরীর এখনো বিদ্যুতের মতন ছড়িয়ে পড়েছে। আমার বাঁচানোর কোনো রাস্তা নেই। এই শোনো, তোমাদের ভাষায় যারা টেররিস্ট, তাদের সঙ্গে সবসময় সায়ানাইডের পিল বা বিষ রাখতে হয়। এটা নিয়ম। মৃত্যু হবে আমার ইচ্ছে, তোমাদের ইচ্ছে না। একটু হাঁপাচ্ছে অখিল বড়ুয়া। সুসাইড স্কোয়াড জানো? রাজীব গান্ধীকে যারা মারলো, টুইন টাওয়ার প্লেন দিয়ে উড়িয়ে দিল, আমরা ওই স্কোয়াডের সদস্য। যবে থেকে অ্যালফায় যোগ দিয়েছি, তবে থেকে মুখার্জি অখিল বড়ুয়াকে জ্যান্ত ধরতে পারলেন না। ধনরত্ন ও পাবেন না খুঁজে। কি মজা! না প্লিজ এরকম করবেন না, বলুন প্লিজ, একটা হিন্টস দিন। ওগুলোর অমূল্য হিস্টোরিক ভ্যালু, অ্যান্টিক কিউরিও, প্লিজ। বলবো না। হাসতে হাসতে 2 হাতের বুড়ো আঙুল নাচাচ্ছে অখিল বড়ুয়া। ক্ষমতা থাকলে খুঁজে বের করো, তবে না বুঝবো তোমাদের বাহাদুরি। নইলে যেমন চলছিল তেমন পড়ে। হঠাৎ অখিলের হেঁচকি উঠতে শুরু করল, মুখটা বেঁকে গেল, গাঁজলা বেরোচ্ছে, শরীরটা বেঁকে যাচ্ছে। পরক্ষণে কাটা কলা গাছের মতো দড়াম করে পড়ে গেল। সব শেষ। এবারেও হেরে গেলাম। মামা, ত্রিপুরার রাজমুকুট আর কৃষ্ণমাণিক্যের সিংহাসন, ওগুলো কি আর পাওয়াই যাবে না? এখনই না বলা যাবে না, কারণ অখিল দূরে যেতে পারেনি, কাছাকাছি কোথাও লুকিয়ে রেখেছে। আমার প্রচণ্ড রাগ হচ্ছে নিজের ওপর। আমি আরো সতর্ক হইনি। কেন ও ইচ্ছে মৃত্যুর সুযোগ পাবে? ওর কাছ থেকে আরো কত খবর পাওয়া যেত। আমি একটা গণ্ড মূর্খ। শেষ হলো ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের কলমে যোগু মামা সিরিজের গল্প বিষাক্ত রাতের 3য় এবং অন্তিম পর্ব। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্যে সাবস্ক্রাইব করে দেবেন। আগামী কিছুদিনের মধ্যেই আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে দ্য স্টোরি ক্রিপ্ট। ধন্যবাদ।